আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হলো হর্সকাল। এই সিরিজটি মূলত 2022 সালে নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, আর রিলিজ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো বিশ্বে এই সিরিজটি ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল, এমনকি নেটফ্লিক্সে টপ 10 সিরিজগুলোর মধ্যে জায়গা করে নিয়েছিল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আমাদের ভবিষ্যৎ পৃথিবীতে এমন একটি ভাইরাস ছড়িয়ে পড়ে যখন কান বন্ধ না করে বাইরে বের হলেই মানুষ ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়, আর এই ভাইরাসে ইনফেক্টেড হলেই মানুষ অনবরত কথা বলতে থাকে, এমনকি অনেকে তো কথা বলতে বলতে মারাও যায়। তাই এই ভাইরাস থেকে বাঁচার জন্য বিশেষ এক ধরনের হেডফোন ব্যবহার করা হয়, যেগুলোর আবার রয়েছে আলাদা আলাদা আইডি। তাই একবার এই হেডফোনটি হারিয়ে গেলে মানুষের বাঁচার আর কোনো উপায় থাকবে না। তাছাড়া পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়, যার কারণে পৃথিবীতে এমন কিছু শহর তৈরি করা হয় যে শহরগুলোতে শুধুমাত্র ইনফেক্টেড মানুষেরাই থাকে, আর সুস্থ মানুষদেরকে রাখা হয় আলাদা একটি শহরে, যার ফলে হাজার হাজার পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ চাইলেও এক শহর থেকে তাদের আপন মানুষদেরকে দেখতে অন্য শহরে যেতে পারে না, কারণ শহরের প্রত্যেকটি জায়গাতে গার্ডরা পাহারা দেয়। তো পৃথিবীর এমন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষ কি পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে, সেটাই আমরা দেখব আজকের এই সিরিজটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভাইরাসে আক্রান্ত এক ভয়ানক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীতে ভয়ানক একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই ভাইরাসটি ছিল খুবই অদ্ভুত একটি ভাইরাস, কারণ মানুষ যদি তার কান বন্ধ না করে কোনো মতে বাইরে চলে আসে, তাহলে সে সঙ্গে সঙ্গে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তাই এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বাইরে বের হওয়ার জন্য বিশেষ এক ধরনের হেডফোন পরতে হয়, যাতে করে কানের মধ্যে কোনো ধরনের আওয়াজ না যায়, কারণ কানের মধ্যে আওয়াজ গেলেই মানুষ ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তাছাড়া কেউ যদি কোনো ইনফেক্টেড মানুষের কথা শুনে ফেলে, তাহলেও সেই মানুষটি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। আর কোনো মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। প্রথমে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, এরপর আস্তে আস্তে জ্বর, সর্দি এবং মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেয়, আর আস্তে আস্তে সেই ইনফেক্টেড মানুষের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং অনবরত কথা বলতেই থাকে। এভাবে করে অনেক মানুষই ভাইরাসে ইনফেক্টেড হয়ে মারাও যায়। আর বর্তমানে ভাইরাসটি এতটাই মহামারী আকার ধারণ করেছে যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই এখন এই ভাইরাসে ইনফেক্টেড। তবে এখন যারা পৃথিবীতে সার্ভাইভ করছে, তাদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকটি দেশের গভর্নমেন্টে কিছু রুলস তৈরি করেছে। সেটা হলো হেডফোন ছাড়া বাইরে বের হওয়া অপরাধ। এরপরে যারা ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়, তাদেরকে গভর্নমেন্টের লোকেরা ধরে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রেখে দেয়। আর এখন শহরের প্রত্যেকটি এরিয়া দুটো ভাগে বিভক্ত ছিল, একটা ছিল নর্মাল এরিয়া এবং আরেকটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া। নর্মাল এরিয়াতে বসবাস করত সাধারণ মানুষেরা, যারা এখনো ভাইরাসে ইনফেক্টেড হয়নি, আর রেস্ট্রিক্টেড এরিয়াতে মূলত সেই সমস্ত মানুষদেরকে রেখে আসা হতো যারা কিনা অলরেডি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। অর্থাৎ পুরো রেস্ট্রিক্টেড এরিয়াগুলো ছিল ইনফেক্টেড মানুষদের শহর। তবে বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষেরা গভর্নমেন্টের রুলসের বিরুদ্ধে আন্দোলন করছিল, কারণ গভর্নমেন্ট এখন ভাইরাসের সুযোগ নিচ্ছিল। তারা যখন যাকে খুশি তাকেই ধরে নিয়ে যাচ্ছিল। তবে এর পেছনের মূল কারণ এখনো জানা যায়নি, তাই শহরের প্রত্যেকটি জায়গাতেই এখন আন্দোলন চলছে। আর যারা এখন সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করছে, তাদের সংস্থার নাম হচ্ছে AAI। এবার আমরা ইস্তানবুলের একটি শহর দেখতে পাই, যেখানে সন্ধ্যা 6টার পর মানুষের বাইরে বের হওয়া নিষেধ ছিল, আর রাস্তার মধ্যে মানুষের একে অপরের সাথে কথা বলাও নিষেধ ছিল। তো এবার আমরা এই শহরে আজলান নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। আজলানের স্যানেস্থেশিয়া নামক একটি রোগ ছিল। তবে বর্তমান পৃথিবীতে এই রোগটিকে একটি বেনিফিটও বলা যেতে পারে, কারণ এই স্যানেস্থেশিয়ার জন্যই আজলান যদি হেডফোন ছাড়াও চলাফেরা করে, তাও সেই ভাইরাসে ইনফেক্টেড হবে না। অর্থাৎ তার শরীরে এক ধরনের ইমিউন সিস্টেম রয়েছে। কিন্তু যখনই আজলান ভাইরাসে ইনফেক্টেড মানুষদের কোনো কথা শুনতে পায়, তখনই সঙ্গে সঙ্গে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। এমনকি তার মাথার মধ্যে প্রচন্ড রকমের যন্ত্রণা হয়, সেই সাথে তার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। অর্থাৎ তার স্যানেস্থেশিয়ার সিমটমগুলো কিছুটা ভাইরাসের মতোই ছিল। তাই আজলান প্রতিনিয়ত তার শরীরের কন্ডিশন চেক করে। সে বিভিন্ন টেপ রেকর্ডার শোনার পাশাপাশি তার শরীরের তাপমাত্রাও চেক করতে থাকে এবং বোঝার চেষ্টা করে যে সে আবার ভাইরাসে ইনফেক্টেড হয়েছে কিনা। আজলান প্রতিনিয়ত এই রেকর্ডগুলো একটি ক্যাসেটের মাধ্যমে সংগ্রহ করে রাখে। তো এবার একদিন আজলান রাস্তা দিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সে বাস স্ট্যান্ডের দিকে তাকিয়ে লক্ষ্য করে যে সেখানে একটি মেয়ে বসে আছে, আর সে একটি বই পড়ছে। এই মেয়েটির নাম ছিল সুলি। তবে আজলান একটি বিষয় দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সুলির কানে কোনো ধরনের হেডফোন ছিল না। তাই সে এই ব্যাপারে কথা বলার জন্য সুলির কাছে যেতে চায়, কিন্তু পরক্ষণে সে আবার হেজিটেশন ফিল করে সেখান থেকে চলে যায়। তবে সুলি তাকে লক্ষ্য করেছিল। এবার আজলান রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন গার্ডদেরকে ইগনোর করে সোজা তার মায়ের বাড়িতে চলে আসে। আজলানের মায়ের নাম হচ্ছে অ্যামেল। আজলান আসলে তার শরীরে কিছু সিমটমের জন্য তার মায়ের কাছে থাকতে এসেছে, কারণ সে কোনোভাবেই কোয়ারেন্টাইনে যেতে চায় না, বরং সে তার মায়ের কাছে থেকে দেখতে চায় যে সে আসলে ভাইরাসে ইনফেক্টেড হয়েছে কিনা। তাই এখন তাকে বেশ কিছুদিন লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে। তা না হলে যদি কোনো মতে BSC এর লোকেরা তার শরীরের তাপমাত্রা চেক করে, তাহলে তাকে ইনফেক্টেড ভেবে বন্দি করে ফেলবে। কিন্তু তার স্যানেস্থেশিয়া থাকার কারণে তার শরীরের তাপমাত্রা এমনিই বেড়ে যায়। তো আজলান এখানে আসার পরই দেখা যায় তার মা অ্যামেল তাকে সুপার শপে গিয়ে কিছু জিনিস আনতে বলে। যদিও আজলান তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে বেশ কয়েকদিন বাড়ির ভেতরেই থাকতে হবে, কিন্তু তারপরও তার মা কোনোভাবেই তার কথা শুনতে চাইছিল না। তাই বাধ্য হয়ে আজলানকে যেতে রাজি হতে হয়। আজলান তখন রাগ করে তার মায়ের সুডোকু সলভ করে দেয়। আসলে সুডোকু সলভ করা তার মায়ের নেশা ছিল, তাই আজলান সুডোকু এই কারণেই সলভ করেছে যাতে করে তার মা বিরক্ত হয়ে যায়। এরপর আজলান সুপার শপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর যাওয়ার পথে সে সেই বাস স্ট্যান্ডটিকে দেখতে পায়, যেখানে এখন সুলি ছিল না। তবে সুলি সেই বাস স্ট্যান্ডে ছোট্ট একটি চিঠি লিখেছিল, যেখানে সে আজলানকে উদ্দেশ্য করে লিখেছে যে সে তার সঙ্গে কথা বলতে আসলে সে বিরক্ত হবে না। এটা দেখে আজলানের বেশ ভালো লাগে। এরপর আজলান সোজা চলে যায় সুপার শপে, যেখানে তার মতো আরো অনেক মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছে, আর তাদের প্রত্যেকের কানেই হেডফোন ছিল। তো সবাই যখন শপে লাইনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে একজন ভাইরাসে ইনফেক্টেড মানুষ চলে আসে।
আর সে সকলের সামনে এসে অনবরত কথা বলতেই থাকে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কারণ একবার যদি কোনো মতে তারা তার কথা শুনে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তারাও ইনফেক্টেড হয়ে যাবে। তাই সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার পর সেখানকার গার্ড সেখানকার দরজা লক করে দেয়, যাতে করে ইনফেক্টেড মহিলাটি বাইরে আসতে না পারে। তবে সেই মহিলার সঙ্গে সঙ্গে আজলান এবং ছোট্ট একটি বাচ্চা সেখানে আটকা পড়ে যায়। আর বাচ্চাটির কানে কোনো ধরনের হেডফোন ছিল না, তাই বাচ্চাটি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আজলান বাচ্চাটিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তার হেডফোন খুলে বাচ্চাটির কানে দিয়ে দেয়। ফলে সেই ইনফেক্টেড মহিলাটি আজলানের কাছে চলে আসে। আর সে আজলানের কানের কাছে এসে অনবরত কথা বলতে থাকে। তবে আজলান আপ্রাণ চেষ্টা করছিল তার কথার দিকে মনোযোগ না দেওয়ার জন্য, তাহলে সে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যেতে পারে। তবে এতে করে আজলানের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তারপর সে তার নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। সেই সাথে সে সবটির দরজা খোলার চেষ্টা করছিল। এরপর সে সেখান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে দৌড়ে কোনো মতে সেখান থেকে চলে আসে। এরপর সে একটি জায়গাতে বসে ঠান্ডা একটি প্যাকেট দিয়ে তার মাথা ঠান্ডা করার চেষ্টা করছিল, কারণ তার মাথার তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। তবে এমন সময় আজলান পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পায়। তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে ইনফেক্টেড না হলেও তার শরীরে তাপমাত্রা এখন অনেক বেশি। এবার আজলান বাড়িতে আসার পরও দেখা যায় তার মাথার ব্যথা এবং শরীরের তাপমাত্রা একদমই কমছিল না, যার ফলে সে বিভিন্ন হ্যালুসিনেশনও দেখতে পাচ্ছিল। এমনকি সে অস্কার নামক তার একজন পুরনো বন্ধুকেও দেখতে পায়। তার মা তখন এটা বুঝতে পেরে তাকে তার পুরনো একটি মেডিসিন খেতে বলে। এবার আমরা AEI এর হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানকার চিফের নাম ছিল অ্যান্টন। অ্যান্টন আসলে প্রায় 8 বছর যাবৎ ভাইরাসটির প্রতিষেধক খুঁজছিল, কারণ তার সন্তান এবং বাচ্চাও এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। তাই সে যেভাবেই হোক ভাইরাসটির প্রতিষেধক তৈরি করতে চাইছিল। তো সেখানে সেই সুপার শপের ঘটনাটির খবর পায় যে সুপার শপে আজকে একজন ইনফেক্টেড মানুষকে পাওয়া গিয়েছে। তাই অ্যান্টন তখন তার পুরো টিমকে নিয়ে সেই সুপার শপের ভিডিও চেক করতে থাকে। আর সে সেই ফুটেজের মধ্যে আজলানকে দেখতে পায়, যার কানে কোনো ধরনের হেডফোন ছিল না। এরপর সে তার এজেন্ট টিমের মাধ্যমে জানতে পারে যে আজলান প্রায় সময় তার মাথা ব্যথার সমস্যা নিয়ে অনেকবার হসপিটালে গিয়েছে। এরপর তারা আরেকটি ফুটেজে আজলানকে দেখতে পায়, যে কিনা তার মাথার তাপমাত্রা কমানোর চেষ্টা করছিল। তবে তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে ভাইরাসে ইনফেক্টেড ছিল না। কিন্তু এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় যে সেই ইনফেক্টেড মহিলা তো তার কাছে এসে অনবরত কথা বলছিল, কিন্তু তারপর সে কিভাবে ভাইরাসে ইনফেক্টেড হলো না। অ্যান্টন তখন এই বিষয়টি একটু রিসার্চ করে দেখতে চাইছিল, কারণ যদি সে এতে কোনো প্রতিষেধকের আইডিয়া পেয়ে যায়। কিন্তু অ্যান্টন তারপরে একবার তাকে চেক করে দেখতে চায়। এবার AEI এর একজন এজেন্টের কাছে আজলানের সেই হেডফোনটি ছিল, যেটা সে সেই বাচ্চাটির কাছ থেকে নিয়েছে। তো আজলানের হেডফোনে সিরিয়াল নাম্বারটি স্ক্যান করার পর দেখা যায় যে আজলান আসলে একসময় AEI এর সদস্য ছিল। এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এদিকে অ্যান্টন বারবার আজলানের মেডিকেল রিপোর্টগুলো চেক করছিল, যেটার মাধ্যমে সে জানতে পারে যে আজলান প্রায় সময় প্রচন্ড জ্বর নিয়ে হসপিটালে যেত। অ্যান্টন এখানে আজলানের ব্যাপারে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আসলে 8 বছর আগে AEI একটি রিসার্চ হয়েছিল। এই রিসার্চের মাধ্যমে আসলে ভাইরাসের প্রতিষেধক তৈরি করা হচ্ছিল। কিন্তু একদিন ভয়ানক এক দুর্ঘটনায় রিসার্চ টিমে সবাই মারা যায়, কারণ রিসার্চ করতে গিয়ে ল্যাবে আগুন লেগে গিয়েছিল। তারপর থেকে এই রিসার্চ বন্ধ হয়ে যায়। তবে অ্যান্টন এখানে জানতে পারে যে সেই রিসার্চ টিমে শুধুমাত্র একজন বেঁচে আছে, আর সে একজন আর কেউ নয় বরং আজলান। অ্যান্টন তখন সোজা একটি পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানকার থার্মাল ইমেজিং ব্যবহার করে সে চেক করে আরও নিশ্চিত হয়ে যায় যে আজলানের মাথা আসলে প্রচন্ড গরম ছিল। হয়তো তার এই সমস্ত লক্ষণগুলোর কারণে এই ভাইরাসে তার কিছুই হচ্ছে না। এসব কিছু দেখে অ্যান্টন তো একদম নিশ্চিত হয়ে যায় যে আজলান এই ভাইরাস থেকে মুক্ত, অর্থাৎ সে একজন ইমিউন হিউম্যান। অ্যান্টন তখন তাদের বস ফায়েজকে এই বিষয়টি জানায়। সে বলে যে আজলান একজন ইমিউন হিউম্যান, যেটার জন্য সে ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে না। তার ব্যাপারে একটু রিসার্চ করলে তারা হয়তো প্রতিষেধক তৈরি করতে পারবে। কিন্তু ফায়েজ তার কথায় কোনো পাতা দেয় না এবং বলে যে ইমিউন বলতে কোনো কিছুই হয় না। অ্যান্টন ভুল ভাবছে। তাই এই সমস্ত ফালতু বিষয়ের উপর রিসার্চ করে তাদের টিমের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তাছাড়া একবার এই ব্যাপারে রিসার্চ করতে গিয়ে তারা তাদের পুরো একটি টিমকেই হারিয়ে ফেলেছে। তাই ফায়েজ তখন অ্যান্টনকে তার নিজের কাজ করতে বলে। অন্যদিকে আজলানকে তার মা অ্যালমা একটি বাড়িতে নিয়ে যায়। এই বাড়িতে একজন ব্যক্তি ছিল, যে কিনা বর্তমানে একজন মেন্টাল পেশেন্ট। আসলে সেও প্রজেক্ট এক্সের একজন রিসার্চার ছিল। আর প্রজেক্ট এক্সের সেই দুর্ঘটনার পর তার মাথায় সমস্যা হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত সে সুস্থ হতে পারেনি। এরপর আমরা এরিফ নামক একটি ছেলেকে দেখতে পাই। আসলে এরিফ ছিল এই মেন্টাল লোকটির ছেলে। সে প্রায় অনেকদিন ধরে প্রজেক্ট এক্সের ব্যাপারে রিসার্চ করছিল, আর সে সবকিছু জানার চেষ্টা করছিল যে কেন তার বাবার মাথায় সমস্যা হয়েছে, এবং তার বাবাকে সুস্থ করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছিল। আর সেই মূলত অ্যালমাকে তার ছেলে আজলানকে নিয়ে তার কাছে আসতে বলেছিল, কারণ আজলানের অস্কার নামক যে বন্ধু ছিল সে ছিল খুবই ভালো একজন ডক্টর। যদিও সবাই জানে যে অস্কার সেই ঘটনায় মারা গিয়েছে, কিন্তু এরিফ এই কথাটি কোনোদিনও বিশ্বাস করেনি, কারণ তার কাছে মনে হয় যে অস্কার এখনো বেঁচে আছে, কারণ সেই দুর্ঘটনায় আগুন লেগেছিল আর সঠিকভাবে অস্কারের বডি শনাক্ত করা যায়নি। তাই এরিফ এখন অস্কারকে খুঁজছে, কারণ অস্কারই হচ্ছে একমাত্র ডক্টর যে কিনা তার বাবাকে সুস্থ করতে পারবে, কারণ তার বাবার ব্যাপারে সমস্ত কিছু অস্কারই জানতো। তাই এরিফ এখানে আজলানকে জানায় যে সে অস্কারকে খুঁজতে চায়, কিন্তু আজলান তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এরিফ অনেকদিন আগেই মারা গিয়েছে, তাই দয়া করে এসব বন্ধ করো। এই বলে আজলান যখন চলে যাচ্ছিল তখন এরিফ তার কাছে এসে তাকে একটি ছবি এবং কয়েকটি মেডিসিন দেখায়। আসলে ছবিটি ছিল অস্কারের শরীরের একটি অংশের, যেখানে একটি বিশেষ চিহ্নের ট্যাটু করা ছিল। আর এরিফের কাছে এখন এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলোর উপর ঠিক সেই সেম ট্যাটু রয়েছে, আর সেই হয়তো এই মেডিসিনটি তৈরি করেছে। এখন এই বিষয়টি দেখে আজলানের কাছেও কিছুটা সন্দেহ হয়। সেও ভাবতে থাকে যে অস্কার কি তাহলে সত্যিই বেঁচে আছে। তাই সেও তখন এরিফের সঙ্গে ইনভেস্টিগেশনে লেগে পড়ে। এবার পরের দিন সে এরিফের সঙ্গে দেখা করার আগে সুলির জন্য একটি চিঠি লিখে শেষেই বাস স্ট্যান্ডে রেখে দেয়। এরপর আজলান এরিফকে নিয়ে চলে যায় অ্যারল নামক একজন ব্যক্তির কাছে, যে কিনা AEI সংস্থায় কাজ করে থাকে।
আর অ্যারোলের কাছে এমন একটি পাওয়ার আছে যেটার মাধ্যমে সে তাদেরকে এআই সার্ভার সেক্টরে পাঠাতে পারবে, তবে এই কাজটি তাকে গোপনে করতে হবে। তো এরিফ এবং আজলান অস্কারের ব্যাপারে বিভিন্ন তথ্য জানার জন্য সেই সার্ভার সেক্টরে যেতে চায়, আর অ্যারোল তাদেরকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তবে এর বিনিময়ে সে অনেক বড় অ্যামাউন্টের টাকা চায়, যেটা আজলান তাকে দিয়েও দেয়। এরপর অ্যারোল তাদেরকে একটি কার্ড দেয় যেখানে অস্কারের প্রোফাইলের তথ্য ছিল। তবে সেই সেক্টরে পৌঁছানোর জন্য বেশ কিছু জায়গা পার হতে হয়, কিন্তু প্রত্যেকটি জায়গাতেই এরোলের লোক ছিল যারা আজলানকে সেই জায়গাগুলো পার করিয়ে দেয়। আর ফাইনালি আজলান চলে আসে সার্ভার সেক্টরে। এরপর আজলান খুব সহজেই প্রত্যেকটি ফাইলের অ্যাক্সেস পেয়ে যায়, আর সে অস্কারের ফাইল চেক করে দেখতে পায় যে এখানে অস্কারের ডেথ সার্টিফিকেট রয়েছে। তবে আজলান এই ফাইলের মধ্যে অস্কারের বেশ কিছু ছবি দেখতে পায়, যেগুলো দেখে তার কাছে মনে হচ্ছিল যে হতে পারে এটা অস্কারের বডি নয়। এরপর আজলান এখান থেকে সেই ফুটেজগুলো ডিলিট করতে চায়, যেখানে সুপার শপে তার সঙ্গে যা হয়েছিল সেটার রেকর্ড রয়েছে। আজলান তো জানতোই না যে এটা অলরেডি অ্যান্টনি এবং তার টিম দেখে ফেলেছে, তাই সেই রেকর্ডগুলো মুছে ফেলতে চাইছিল, কারণ এই ভিডিও ফুটেজ দেখলে সবাই তার উপর সন্দেহ হতে পারে। তবে সে যখন সেখানে সিকিউরিটি পাসওয়ার্ড দেয় তখন কম্পিউটার সেটা রিজেক্ট করে দিলে সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। তাই আজলান দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যায়। এরপর আজলান তার বাড়িতে ফেরার সময় সেই বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্য করে সে আজকে সুলের জন্য যে চিঠিটি রেখে গিয়েছিল সেই চিঠিটি এখনো এখানেই রয়েছে। অন্যদিকে অ্যান্টন তার একটি টিমকে নিয়ে আজলানকে খুঁজতে এসেছে। অ্যান্টন তার মায়ের কাছে আজলানের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করে, কিন্তু আজলানের মা ইমেল বুঝতে পারে যে হয়তো তার ছেলের কোনো বিপদ হতে চলেছে, তাই সেখানে সবকিছু না জানার ভান করে। আর সে সুযোগ বুঝে সেখানে একটি লাল রঙের ক্রিসমাস ট্রি লাগিয়ে দেয়, কারণ এটা ছিল তার এবং তার ছেলের মধ্যে একটি ওয়ার্নিং সাইন। তো এবার আজলান যখন তার বাড়িতে ফিরে আসে সে তার বাড়িতে প্রবেশ করে সেই লাল রঙের ক্রিসমাস ট্রিটি দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে তার মা তাকে ওয়ার্নিং দিয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তবে ততক্ষণে অ্যান্টনি এবং তার লোকেরা তার উপস্থিতি টের পেয়েছিল, তাই তারা সঙ্গে সঙ্গে আজলানের পিছু করতে শুরু করে। কিন্তু আজলান তখন তাদের বিল্ডিং এর বিভিন্ন সিক্রেট করিডোর ব্যবহার করে কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এরপর প্রায় অনেক সময় দৌড়ানোর পর আজলান সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এতে করে অ্যান্টন আর তার টিম তাকে আর খুঁজে পায় না। অ্যান্টন তখন একজন মানুষের সঙ্গে দেখা করার জন্য একটি রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে আসে। আর এখানে দেখা যায় যে রেস্ট্রিক্টেড এরিয়াগুলো মূলত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর এখানকার প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভাইরাসে ইনফেক্টেড মানুষ, যাদেরকে লোকালয় থেকে একদম আলাদা করে দেওয়া হয়েছে। তো অ্যান্টন তখন তাদের সবাইকে ইগনোর করে সোজা একজন মহিলার সঙ্গে দেখা করতে চলে যায়। এই মহিলাটি আসলে তারই অ্যাসিস্ট্যান্ট ছিল, আর তাদের মিশনেরই কোনো জরুরি কাজের জন্য সে এখানে অ্যান্টনির জন্য অপেক্ষা করছিল। তো তারা এখানে কোনো এক বিষয় নিয়ে কথা বলে। অন্যদিকে আজলানও লুকিয়ে লুকিয়ে একটি জায়গাতে যাচ্ছিল, তবে সেই জায়গাটিতে আন্দোলন চলছিল, যার ফলে হঠাৎ করেই সেখানে একটি বিস্ফোরণ হয়। তবে সৌভাগ্যবশত আজলান কোনো মতে বেঁচে যায়। এরপর আজলান সোজা চলে আসে একটি ট্যাটু পার্লারে, আর সেখানে একটু সন্ধান করার পর সে সেখানে সেই ট্যাটু ডিজাইনটি পেয়ে যায় যেটা তার বন্ধু অস্কারের বডিতে রয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে সেই পার্লারের ট্যাটু আর্টিস্ট চলে আসে, আর সে একটি ট্যাটু নিডল দিয়ে আজলানকে মেরে ফেলতে চাইছিল। আজলান তখন চিৎকার করে তাকে বলে যে সে অস্কারের বন্ধু। এটা শুনে সেই আর্টিস্ট থেমে যায়। আজলান তখন তাকে সেই মেডিসিনগুলো দেখায় যেটা এরিফ তাকে দেখিয়েছিল। সেই আর্টিস্ট তখন মেডিসিনগুলো দেখে বলে যে এই ডিজাইনটি মূলত তারই তৈরি, কিন্তু এই ডিজাইনটি মেডিসিনের উপর কিভাবে এসেছে এটা সে জানে না। তবে সে এখানে আজলানকে জানায় যে এই মেডিসিনটি সম্পর্কে সে একটি তথ্য জানে, সেটা হলো এই মেডিসিনটি রেস্ট্রিক্টেড এরিয়া 6 থেকে এসেছে। অন্যদিকে আমরা অ্যান্টনকে দেখতে পাই। অ্যান্টন আজলানদের বাড়িতে এসে তল্লাশি করে সেই টেপ রেকর্ডারগুলো খুঁজে পায়, যেখানে আজলান প্রতিনিয়ত তার শরীরের টেম্পারেচার রেকর্ড করে রাখে। আর এই টেপ রেকর্ডারের মাধ্যমে অ্যান্টন বুঝতে পারে যে সে যেটা সন্দেহ করেছে সেটাই সত্যি। আজলানের শরীরে এমন কিছু আছে যেটার জন্য সে ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে না। এবার পরের দিনে আমরা অফিসার ফাইজকে দেখতে পাই, যে কিনা অ্যান্টনকে ডেকে শেষবারের মতো ওয়ার্নিং দেয়। সেখানে তাকে বলে যে সে তাকে বারণ করার পর সে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই চাইছে না যে অ্যান্টন এসব ব্যাপারে তার সময় নষ্ট করুক। তাই এরপর যদি সে অ্যান্টনের ব্যাপারে কোনো কমপ্লেন শোনে তাহলে সে তাকে চাকরি থেকে বের করে দেবে। অ্যান্টন তখন বলে যে সে ইনভেস্টিগেশন অলরেডি বন্ধ করে দিয়েছে। তবে এসব বলার পরও অ্যান্টন আজলানের ফাইলের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অ্যান্টনের সঙ্গী জানায় যে অ্যাক্সেসগুলো খুবই সিকিউর করে রাখা হয়েছে। তবে অ্যান্টন যখন আজলানের রুম তল্লাশি করে তখন সে সেখানে একটি প্রেসক্রিপশন খুঁজে পায়, যেটা কিনা তাকে ডক্টর ইকে নামক একজন ব্যক্তি লিখে দিয়েছে। তাছাড়া সে আজলানের রুমে যে টেপ রেকর্ডারগুলো পেয়েছিল সেগুলোর মাধ্যমে সে আজলানের বন্ধু অস্কারের কথাও জানতে পারে। এরপর সে তার টিমকে ডক্টর ইকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে আমরা অফিসার ফাইজকে দেখতে পাই। অফিসার ফাইজ এখানে অনেক পুরনো একটি ফাইল বের করে, আর এখানে ফাইজের একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে প্রজেক্ট এক্স এর রিসার্চ ল্যাবে যে আগুন লেগেছিল সেটা আসলে ফাইজ নিজে লাগিয়েছিল, কিন্তু সে এমনটা কেন করেছিল সেটা আমরা সামনে জানতে পারবো। অন্যদিকে অ্যান্টনির টিম মেম্বার তাদেরকে খবর দেয় যে সে যাকে খুঁজতে বলেছিল তারা তাকে পেয়ে গিয়েছে। তবে আজকে আবার অ্যান্টনির ছেলের জন্মদিন ছিল। অ্যান্টন তার ছেলে এবং ওয়াইফকে তার বাড়ির বেসমেন্টে লুকিয়ে রেখেছিল, কারণ তারা দুজনই ছিল ইনফেক্টেড, আর তাদের ব্যাপারে জানতে পারলে গভর্নমেন্ট তাদেরকে রেস্ট্রিক্টেড এরিয়াতে পাঠিয়ে দেবে। তো অ্যান্টন তখন তার ছেলের জন্য একটি কেক নিয়ে সেই বেসমেন্টে চলে যায়। অন্যদিকে আমরা আজলানকে দেখতে পাই। আজলান এখন রেস্ট্রিক্টেড এরিয়া 6 যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু সেই এরিয়াটি ছিল অনেক বেশি সিকিউরিটি দিয়ে ঘেরা, কারণ সেখানে প্রচুর পরিমাণে ভাইরাসে ইনফেক্টেড মানুষ আছে। তাই সেখানে কোনো মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। সেই জায়গাতে প্রবেশ করতে হলে বিভিন্ন সেক্টর পার হয়ে তারপর প্রবেশ করতে হয়। আজলান তখন তার জমানো কিছু টাকা নিয়ে একজন ব্যক্তির কাছে চলে যায়, যে কিনা টাকার বিনিময়ে তাকে সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে পৌঁছে দিতে পারবে। তো সে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে রেস্ট্রিক্টেড এরিয়ার পাস নিয়ে নেয়। তবে সেটার জন্য সেই লোকটি তার হেয়ার কাট চেঞ্জ করে তার লুকে কিছুটা পরিবর্তন আনে। এরপর সে তার একটি ছবি নিয়ে তাকে একটি আইডি বানিয়ে দেয়। এরপর যখনই সেই লোকটি আজলানকে সেই জায়গাতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সেখানে সাইরেন বেজে ওঠে, কারণ গভর্নমেন্টের লোকেরা হয়তো তার এই এরিয়া সম্পর্কে জানতে পেরেছে, তাই তারা তল্লাশির জন্য এখানে এসেছে। দেখা যায় যে গভর্নমেন্টের লোক আসলে অ্যান্টনি এবং তার পুরো টিম।
সেই লোকটি তখন আজলানকে নিয়ে পিছনের একটি রাস্তা দিয়ে বেরিয়ে আসে তাকে রেস্ট্রিক্টেড এরিয়া 6 যাওয়ার প্রবেশ পথের কাছে নিয়ে যায়। তবে এই এরিয়াতে প্রবেশ করতে হলে তাকে প্রায় 3টি সাবওয়ে সেক্টর পার করতে হবে। কিন্তু সেই লোকটি তাকে যে পাস আইডিটি বানিয়ে দিয়েছিল সেটা সাকসেসফুলি তৈরি হয়েছিল, তাই সে সেই পাস আইডির মাধ্যমে চেক পয়েন্টগুলো পার হতে পারে। কিন্তু এখানকার আশেপাশে তাকে সে দেখতে পায় যে প্রত্যেকটি জায়গাতে তার ব্যাপারে পোস্টার লাগানো আছে। পোস্টারে পুলিশ তাকে ধরিয়ে দিতে বলেছে, অর্থাৎ অ্যান্টন তাকে খুঁজে পাওয়ার জন্য এমনটা করেছে। এটা দেখে আজলান অনেকটাই ঘাবড়ে যায়, কারণ যদি কেউ তাকে চিনতে পেরে ধরিয়ে দেয়, যদিও তার হেয়ার কাট চেঞ্জ করা হয়েছিল, কিন্তু তারপরেও পোস্টারের সঙ্গে তার চেহারা অনেকটাই মিলছিল। তো সেখানকার একজন গার্ড তাকে একদম চিনেই ফেলছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সুলি এসে তাকে এক সাইডে নিয়ে যায়। আজলান এতে প্রচন্ড খুশি হয়, আর সুলির প্রতি তার অদ্ভুত রকমের ভালোবাসা তৈরি হয়। এরপর সুলি এবং আজলান চলে যায় রেস্ট্রিক্টেড এরিয়া 6 এর মধ্যে, যেখানকার পরিবেশ ছিল খুবই বাজে। আশেপাশে অনেক ভাইরাসে ইনফেক্টেড মানুষেরা ছিল, আর এই পুরো জায়গাটিকে কন্ট্রোলের জন্য আশেপাশে অনেক সিকিউরিটি গার্ডরা রয়েছে। সুলি তখন আজলানকে একটি অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে যায়। সে তাকে সোজা অ্যাপার্টমেন্টের ছাদে নিয়ে আসে। এরপর সুলি আজলানকে জানায় যে সেই রেস্ট্রিক্টেড এরিয়ার রেজিস্ট্যান্ট গ্রুপের মেম্বার। সে আসলে AI এর হয়ে এখানে কাজ করছে। তার এবং তার টিমের কাজ হচ্ছে ভাইরাসে ইনফেক্টেড মানুষদেরকে দেখাশোনা করা, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ইনফেক্টেড মানুষদের জন্য যখন যে ট্রিটমেন্ট পাঠানো হয় সেই ট্রিটমেন্টগুলো তাদেরকে দেয়া। তাছাড়া পাশাপাশি তারা বেশ কিছু ভ্যাকসিনের উপরও কাজ করছে, যেগুলোর মাধ্যমে ইনফেক্টেড মানুষেরা ভালো হবে। সুলি তখন আজলানকে বলে যে আজলান যদি তাদেরকে এই ব্যাপারে সাহায্য করে তাহলে তারা নিশ্চয়ই ভ্যাকসিনের ব্যাপারে কিছু একটা বের করতে পারবে। কারণ সুলি আসলে আজলানের ব্যাপারে জানতো যে আজলানের শরীরে একটি ইমিউন সিস্টেম রয়েছে, যেটার কারণে সে ভাইরাসে ইনফেক্টেড হয় না। কিন্তু অনেক বছর আগে ভ্যাকসিন নিয়ে কাজ করতে গিয়ে আগুন লেগে যেহেতু তার টিম মেম্বাররা মারা গিয়েছিল, এজন্য সে ভ্যাকসিনের ব্যাপারে কাজ করতে রাজি হয় না। কিন্তু সুলি তখন তাকে বলে যে আজলান যদি তাকে সাহায্য করে তাহলে এর বিনিময়ে সুলিও তাকে সাহায্য করবে। আজলান রেস্ট্রিক্টেড এরিয়াতে যে কাজের জন্য এসেছে সেটার সমস্ত ব্যাপারে সে তাকে হেল্প করবে। আজলান তখন সুলির কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেই মেডিসিনটির ব্যাপারে ইনভেস্টিগেশন করার পর তারা জানতে পারে যে মেডিসিনটি একটি বারে পাওয়া যায়, সেখানকার একজন মাফিয়া এই মেডিসিনটি সেল করে থাকে। তাই তারা দুজন মিলে সেই বারটিতে চলে যায়, আর তারা দেখতে পায় যে সেখানে সেই মাফিয়া একা একা গান রেকর্ডিং করছিল। কিন্তু যখন সে আজলানকে দেখতে পায় ঠিক তখনই সে তার দিকে একটি বন্দুক তাক করে তাকে শুট করতে চাইছিল, কারণ তার গানের মাঝখানে কেউ ডিস্টার্ব করলে সে প্রচন্ড রেগে যায়। তবে আজলান এখানকার পরিবেশ দেখে বুঝতে পারে যে মাফিয়া আসলে স্পেশাল একটি ক্যাসেটের প্রতি এডিক্টেড, আর বর্তমানে এই ক্যাসেটগুলো খুবই রেয়ার, সহজে এই ক্যাসেটগুলো পাওয়া যায় না। তাই আজলান সঙ্গে সঙ্গে তাকে বলে যে তার কাছে একজন পরিচিত লোক আছে যার কাছে এই ধরনের ক্যাসেটের প্রচুর পরিমাণে স্টক আছে, সে চাইলে তাকে এই ধরনের অনেকগুলো ক্যাসেট এনে দিতে পারবে। এটা শুনে সেই মাফিয়া তখন তাকে জানায় যে তার নাম হচ্ছে ডন। সে তখন আজলান এবং সুলিকে তার ক্লাবে ওয়েলকাম জানায়, আর সে তাদেরকে বসতে বলে। এরপর ডন আজলানের কাছে সেই লোকটির অ্যাড্রেস চায় যার কাছে সেই রেয়ার ক্যাসেটগুলোর স্টক আছে। আজলান তখন তাকে সেই অ্যাড্রেস দেওয়ার পর ডন তার সঙ্গে খুবই ভালো আচরণ করছিল, তাই এই সুযোগে আজলান তার কাছে সেই মেডিসিনগুলো সম্পর্কে জানতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে একজন মেয়ে আসে ডনকে 2 প্যাকেট মেডিসিন দেয়। এটাই ছিল সেই মেডিসিন যেটার ব্যাপারে আজলান জানতে চাইছে, আর এই মেয়েটি মূলত ডনের কাছে এই মেডিসিনগুলো সেল করে থাকে। আজলান এবং সুলি যখন এই বিষয়টি লক্ষ্য করে তখন তারা সঙ্গে সঙ্গে সেই মেয়েটির পিছু করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আজলানকে খুঁজতে খুঁজতে অ্যান্টন জানতে পারে যে আজলান এখন রেস্ট্রিক্টেড এরিয়া 6 এ রয়েছে। অন্যদিকে অফিসার ফাইজ তার একজন সেক্রেটারিকে অ্যান্টনের বাড়িতে লুকিয়ে লুকিয়ে পাঠায়, যাতে করে সে অ্যান্টনের বাড়ি ভালোভাবে তল্লাশি করতে পারে। তো অ্যান্টনের বাড়ি তল্লাশি করার পর সে অ্যান্টনের টেবিলে আজলানের কিছু ডকুমেন্ট এবং টেপ রেকর্ডারগুলো খুঁজে পায়। সে তখন অফিসার ফাইজকে এগুলো দেওয়ার জন্য চুরি করে, তবে সে অ্যান্টনের ব্যাপারে তেমন কিছু পায় না। তাই সে যখন সেই জায়গা থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সে বেসমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে তখন তার গান নিয়ে দ্রুত সেই বেসমেন্টে চলে যায়, আর সে সেখানে অ্যান্টনের ইনফেক্টেড ওয়াইফ এবং ছেলেকে দেখতে পায়। কিন্তু ঠিক তখনই সেখানে অ্যান্টন চলে আসে, আর সে পেছন থেকে সেই সেক্রেটারির মাথায় গান তাক করে। সে আসলে তার টিমের একজন লোকের কাছ থেকে খবর পেয়েছিল যে তার বাড়িতে আজকে তল্লাশি হতে পারে, তাই সে দ্রুত চলে এসেছে। তবে সেক্রেটারি এখানে অ্যান্টনকে পরামর্শ দেয় যে তার ওয়াইফ এবং ছেলেকে রেস্ট্রিক্টেড এরিয়াতে রাখার জন্য, এতে করে ট্রিটমেন্টে যদি তারা সুস্থ হয়ে যায়। কিন্তু অ্যান্টন খুব ভালোভাবেই জানে যে এখন এই ভাইরাসের তেমন কোনো ট্রিটমেন্টই আবিষ্কার হয়নি, আর সে তার পরিবারকে কোনোভাবেই রেস্ট্রিক্টেড এরিয়ার পরিবেশে রাখতে চায় না। তাই সে তার ওয়াইফ এবং ছেলের ব্যাপারটি গোপন করার জন্য সেক্রেটারির দিকে বন্দুক তাক করে। কিন্তু এমন সময় সেক্রেটারি তাকে বলে যে সে যেন তাকে ছেড়ে দেয়, সে তার ওয়াইফ এবং ছেলের ব্যাপারে কাউকে কিছু বলবে না। এদিকে এমন সময় অ্যান্টনের অতীতের কথা মনে পড়ে যায়, যখন আস্তে আস্তে ভাইরাসটি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সেই সময় গভর্নমেন্ট গণহারে মানুষদেরকে রেস্ট্রিক্টেড এরিয়াতে পাঠিয়েছে। এমনকি যদি মানুষের মধ্যে সামান্যতম সিমটম দেখা গিয়েছে, অর্থাৎ তারা ভাইরাসে ইনফেক্টেড না হওয়া সত্ত্বেও তাদেরকে রেস্ট্রিক্টেড এরিয়াতে পাঠানো হয়েছে। এতে করে সেই সময় আরো বেশি মানুষ ইনফেক্টেড হয়ে গিয়েছে, আর এভাবে করে বহু মানুষকে তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয়নি, যার কারণে তখন থেকেই গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন চলছে। তো ঠিক সেই সময় অ্যান্টনির ছেলে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। অ্যান্টনের মা তখন তার ছেলেকে কোনো মতে লুকিয়ে রেখেছিল, আর তার ছেলের কারণে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তবে অ্যান্টন কোনো মতে নিজেকে সুরক্ষিত রাখতে পেরেছিল, তাই সে তখন তার ওয়াইফ এবং বাচ্চাকে লুকিয়ে ফেলে। এবার বর্তমান সময়ে অ্যান্টন সেক্রেটারিকে শুট করতেই চাইছিল, কিন্তু সে আসলে ততটাও খারাপ মানুষ ছিল না যে সে বিনা কারণে কাউকে মেরে ফেলবে। তাই সে বিশ্বাস করে সেক্রেটারিকে ছেড়ে দেয়। সেক্রেটারি তখন অফিসার ফাইজের কাছে যায়। সে আজলানের যে ডকুমেন্ট এবং টেপ রেকর্ডার পেয়েছিল সেগুলো সে অফিসারকে দিয়ে দেয়। কিন্তু অ্যান্টনের ওয়াইফ এবং ছেলের ব্যাপারে সে সত্যি সত্যি কিছু বলে না। তবে সে সেক্রেটারিকে আজলানের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে, কারণ তারও আজলানের উপর কিছুটা ডাউট হচ্ছে, আর মনে হচ্ছে যে অ্যান্টন হয়তো সত্য কথাই বলেছে।
আজলানের মাধ্যমে হয়তো ভ্যাকসিন তৈরি করা সম্ভব, যদিও অফিসার ফায়েজ তাকে তেমন কিছুই বলে না। কিন্তু সেদিন রাতের বেলা সে তাকে খবর দিয়ে তার কাছে নিয়ে আসে, আর সে সেক্রেটারিকে বলে যে আজলানের টেপ রেকর্ডারে সে একটি ক্লু পেয়েছে। সে তখন সেক্রেটারিকেও এটা শোনায়, কিন্তু দেখা যায় যে টেপ রেকর্ডারের মধ্যে আসলে ইনফেক্টেড মানুষদের ভয়েস ছিল। ফায়েজ তখন সেক্রেটারির কান চেপে ধরে তাকে এই আওয়াজগুলো শোনাতে থাকে, ফলে কিছুক্ষণের মধ্যে সেক্রেটারি এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। অফিসার ফায়েজ তখন সেক্রেটারি কিছু পার্সোনাল জিনিসপত্র নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে আমরা আজলান এবং সুরিকে দেখতে পাই, তারা দুজন মিলে কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য একটি মার্কেটে যায়, আর সেখানেই তার সঙ্গে দেখা হয়ে যায় সেই ক্লাবের মেয়েটির। এই মেয়েটির নাম আসলে ছিল লুসি। আজলান তখন লুসির কাছে সেই মেডিসিনের ব্যাপারে জানতে চায়, যে সেই মেডিসিনগুলো কোথা থেকে পেয়েছে। লুসি তখন তাকে একটি ফোন দিয়ে বলে যে আজলানকে এখন যে কোনো একটি নাম্বারে ফোন করতে হবে। যদি তার ফোনটি অপর প্রান্তের ব্যক্তি রিসিভ করে, তবে সে তাকে বলবে যে এই মেডিসিনগুলো কে তৈরি করেছে। আজলান তখন শর্ত মোতাবেক একটি নাম্বারে ফোন করে, আর সৌভাগ্যবশত অপর প্রান্ত থেকে ফোনটি রিসিভ করা হয়। তবে তারপরও লুসি তাকে সেই ডক্টরের অ্যাড্রেস দেয় না, বরং সে তাকে সিক্রেট একটি জায়গাতে যেতে বলে, যেখানে তার সঙ্গে নাকি হাইড অ্যান্ড সিক নামক একটি গেম খেলা হবে। তো আজলান তখন সুরিকে নিয়ে দ্রুত সেই জায়গাতে চলে যায়, আর একটি টেবিলের উপর সে একটি কাগজ খুঁজে পায়। আর এখানে আমরা আজলানের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জানা যায় যে আজলানের বন্ধু অস্কার তার উপর একটি এক্সপেরিমেন্ট করেছিল, যার কারণে সেই ভাইরাস থেকে মুক্ত। আসলে অস্কার একজন ডক্টর ছিল, তবে আজলানের উপরই এক্সপেরিমেন্টের ফলেই সাইড ইফেক্ট হিসেবে এখন তার সমস্যা হয়েছে, যার ফলে ইনফেক্টেড মানুষদের আওয়াজ শুনলেই আজলানের মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, আর তার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। তবে এক্সপেরিমেন্টের পরেই আজলান অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে যায়। তো আজলান এবং সুরি সেই টেবিলের উপর অনেকগুলো কাগজ খুঁজে পায়, যেগুলোর মধ্যে বেশ কিছু ক্লু লেখা ছিল, আর এই ক্লুগুলোকে সলভ করতে পারলে আজলান সেই ডক্টরকে খুঁজে পাবে। তো সেই ক্লুগুলো সলভ করতে করতে তার একটি পরিত্যক্ত বন্দরে চলে যায়। তখনই তাকে লুসি ফোন দিয়ে একটি জাহাজের পেছনে গিয়ে অপেক্ষা করতে বলে, আর সেখানে যাওয়ার পর তাদের দুজনের কাছে একজন ব্যক্তি আসে। সেই ব্যক্তি তাদের পোশাক খুলে তাদেরকে চেক করে যে তাদের কাছে আলাদা কোনো ডিভাইস আছে কিনা। এরপর সে তাদেরকে অপোজিট প্রান্তের একটি রাস্তাতে পাঠিয়ে দেয়। এরপর আরেকজন ব্যক্তি এসে আজলানকে একটি জায়গাতে নিয়ে যায়, যেখানকার প্রত্যেকটি জায়গাতে ইনফেক্টেড মানুষেরা ছিল। আজলান বুঝতে পারে যে তাকে এই জায়গাটি পার করতে হবে, তবে এখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে, কারণ সে যত এগোচ্ছে তত বেশি ইনফেক্টেড মানুষের সংখ্যা বাড়ছে। এতে করে একবার তার কানে শব্দ আসতে শুরু করলে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তবে এমন সময় একজন ব্যক্তি এসে তার হেডফোনটি নিয়ে নেয়। এতে করে আজলান যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন সমস্ত ইনফেক্টেড মানুষেরা তাকে ঘিরে ধরে, আর তাদের শব্দে আজলানের মাথায় ব্যথা শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আজলান মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দেখা যায় যে কেউ একজন আজলানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আসলে তার কাছে সুলি এসেছে, আর সুলির পেছনে চলে এসেছে সেই ডক্টর। অর্থাৎ আজলান সমস্ত কাজ কমপ্লিট করতে পেরেছে। তবে আজলান এখানে দেখতে পায় যে ডক্টর আসলে কেউ নয়, বরং তার বন্ধু অস্কার। অর্থাৎ সত্যি সত্যি অস্কার এখনো বেঁচে আছে, কিন্তু সে কেন এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল এই ব্যাপারে সে কিছু জানে না। এবার আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অস্কার যখন প্রজেক্ট এক্সে কাজ করছিল, তখন সে টিমের লিডার ছিল, আর সে ভাইরাসটি নিয়ে রিসার্চ করতে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। কিন্তু তখন আবার অফিসার ফায়েজ একটি নিচের পদে ছিল, আর তখনই সে চাইছিল ভাইরাস নিয়ে রিসার্চ বন্ধ হোক। আসলে পৃথিবীতে ভাইরাস চলে আসার পর তাদের সংস্থার মাধ্যমে পুরো দেশে তাদের নিয়ন্ত্রণ চলছিল, আর ফায়েজের কাছে এই বিষয়টি বেশ ভালো লাগছিল। তাই সে তখন থেকেই চাইছিল যে সে এখানকার লিডার হবে এবং সবকিছু নিজে নিয়ন্ত্রণ করবে। তাই মূলত সে তখন থেকেই ভাইরাসের প্রতিষেধকের বিরুদ্ধে ছিল। তো অফিসার ফায়েজ একদিন অস্কারের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে, যেটা ছিল অন্য একটি ব্যাপারে রিসার্চের প্রস্তাব। কিন্তু অস্কার কোনোভাবেই এই ভাইরাসের রিসার্চটি ছাড়তে চাইছিল না, তাই সে সঙ্গে সঙ্গে তার প্রস্তাব বাতিল করে দেয়। অফিসার ফায়েজ এতে তার উপর অনেক ক্ষিপ্ত অবস্থায় ছিল, যার কারণে সে তার কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। এতে করে কিছুদিনের মধ্যেই তার অনেক বড় পদে প্রমোশন হয়ে যায়, আর সে তখন তার পাওয়ার ব্যবহার করে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে দ্রুত সেই ভাইরাস রিসার্চ বন্ধ করে দেয়। এমনকি সেই সেক্টরের ডক্টরদের যে কাজগুলো ছিল সেগুলোও সে বন্ধ করে দেয়। এতে করে অস্কারের সঙ্গে তার অনেক ঝামেলা হয়। তাই তখন প্রতিশোধ নিতে অফিসার ফায়েজ রিসার্চ ল্যাবে আগুন লাগিয়ে দেয়। তবে তখন কোনো মতে অস্কার বেঁচে যায়, আর সে ইচ্ছে করে তার আইডি তার অ্যাসিস্ট্যান্টের বডির কাছে ফেলে যায়, যাতে করে সবাই ভাবে এটা তার বডি এবং সবাই তাকে মৃত মনে করে। এরপর অস্কার সেখান থেকে রেস্ট্রিক্টেড এরিয়া 6-এ এসে লুকিয়ে পড়ে এবং পরিচয় গোপন করে এখানেই বসবাস করতে শুরু করে। আর সে সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং সে তার ভাইরাসের রিসার্চটি চালিয়ে যায়। অন্যদিকে আমরা অফিসার ফায়েজকে দেখতে পাই। অফিসার ফায়েজ অ্যান্টনের ওয়াইফ এবং তার ছেলের ব্যাপারে জানতে পেরেছিল, তাই সে তখন তাদের দুজনকে তার কাছে বন্দী বানিয়ে ফেলেছিল। আর এই সুযোগে ফায়েজ অ্যান্টনকে ব্ল্যাকমেল করে বলে যে যেভাবেই হোক অ্যান্টন যেন আজলানকে খুঁজে তার কাছে নিয়ে আসে, তবে সে তার ওয়াইফ এবং বাচ্চাকে ছাড়বে। ফায়েজ হয়তো আজলানকে শেষ করে দিতে চাইছিল, কারণ সে জানতে পেরেছিল আজলান সত্যি সত্যি ইমিউন, আর এতে করে যদি সত্যি সত্যি ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায় তো অ্যান্টন তখন তার কথায় রাজি হয়। ফায়েজ তখন অ্যান্টনের সঙ্গে হ্যান্সম্যান নামক একজন লোককে পাঠিয়ে দেয়, যাতে করে সে অ্যান্টনের উপর নজর রাখতে পারে। তো অ্যান্টন এবং তার টিম তখন সোজা চলে যায় আজলানদের বাড়িতে। আজলানের মাইতে অনেক ভয় পেয়ে যায়, আর সেখানকার একটি পাত্রের মধ্যে আজলানের একটি চিঠি ছিল। সে তখন সেটাকে লুকোনোর চেষ্টা করছিল, যেটা লক্ষ্য করে অ্যান্টন। অ্যান্টন তখন ইচ্ছে করে তার টিমকে সেখান থেকে সরিয়ে দেয়, আর সে আজলানের মাকে বলে যে সে আজলানের কোনো ক্ষতি চায় না, বরং সে আজলানকে খুঁজছে একটি ভালো কাজের জন্য। তাই সে যেন তাকে পার্সোনালভাবে আজলানের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে দেয়, কারণ আজলান যদি একবার এই টিমের হাতে ধরা পড়ে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। আজলানের মা তখন তাকে বিশ্বাস করে, আর তাদের টিমটি যখন একটু দূরে চলে যায় তখন আজলানের মা অ্যান্টনকে আজলানের ঠিকানা দিয়ে দেয়। এরপর অ্যান্টন তার টিমকে নিয়ে সোজা চলে যায় রেস্ট্রিক্টেড এরিয়া 6-এ। তবে সে সুযোগ বুঝে তার টিমের কাছ থেকে আলাদা হয়ে যায়, আর আজলানের মা আজলানের যে ঠিকানাটি তাকে দিয়েছিল সেখানে সে আজলানের জন্য একটি ক্লু রেখে যায়। আজলান তখন দেখতে পায় যে সেখানে একটি লাল রঙের ক্রিসমাস ট্রি ঝুলানো আছে,
যেটা তার মা তার জন্য একটি ওয়ার্নিং সাইন হিসেবে ব্যবহার করত। তাই সে বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা রয়েছে। তাই সে সুলিকে একটি সুরক্ষিত জায়গাতে রেখে আসে। তবে সে বুঝতে পারছিল না যে তার মা ছাড়া এই সিগন্যালের কথা কে জেনেছে। তো এমন সময় আজলান এবং সুলির কাছে অস্কার আসে। অস্কার তাদের দুজনকে তার একটি ল্যাবে নিয়ে যায়। আজলান তখন তাকে বলে যে ইনফেক্টেড মানুষের শব্দ শুনলে তার প্রচন্ড রকমের ব্যথা এবং হ্যালোসিয়েশন হয়। সে যেভাবেই হোক এই সমস্যা থেকে মুক্তি চায়। ইমুন যেন তার জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সে একজন সাধারণ মানুষের মতো নর্মালভাবে বাঁচতে চায়। তাই অস্কার তখন তাকে একটি এমআরআই স্ক্যানের জন্য একটি ডিভাইসের মধ্যে শুইয়ে দেয়। আর তারা আজলানের মস্তিষ্ক স্ক্যান করতে শুরু করে। এমনকি তার মস্তিষ্কে সমস্ত ডেটা অস্কার সেভ করে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে ভাইরাসের প্রতিষেধক হিসেবে সে এটাকে কাজে লাগাতে পারে। তবে সুলি এখানে বুঝতে পারে যে আজলান আসলে নর্মাল লাইফে ফিরে যেতে চাইছে। কিন্তু তার সঙ্গে আজলানের কথা হয়েছিল যে আজলান ভ্যাকসিন তৈরিতে সাহায্য করবে। তবে সে সেটা না করে এখন সে নর্মাল হয়ে যেতে চাইছে। এতে করে পরবর্তীতে হয়তো এই রিসার্চ চালানো নাও যেতে পারে। তাই সুলি তখন আজলানকে স্বার্থপর বলতে থাকে, কারণ সে মানুষের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করছে। এবার সেখানে একজন রিসার্চার এসে তাদেরকে একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে অসংখ্য ইনফেক্টেড মানুষেরা ছিল। তবে তাদেরকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এরা ভাইরাসে ইনফেক্টেড হওয়া সত্ত্বেও একদম চুপচাপ ছিল। এর কারণ হচ্ছে হ্যালিক নামক একজন ব্যক্তি। হ্যালিক আসলে ছিল সবচাইতে উচ্চ লেভেলের ভাইরাসে ইনফেক্টেড ব্যক্তি। তবে সে শুরু থেকে ইনফেক্টেড হলেও কথা বলে না। আর সে যেভাবে তার আশেপাশের ইনফেক্টেড লোকদেরকে লিড করে, ইনফেক্টেড মানুষেরা তাকে ফলো করে চলে। এবার পরের দিন সুলি আজলানকে বোঝানোর চেষ্টা করে যাতে করে সে এখনই নর্মাল না হয়ে যায়, কারণ সুলি মনে প্রাণে চায় যে ইনফেক্টেড মানুষেরা সুস্থ হয়ে যাক। সে আর কোনো এক্সপেরিমেন্টের অংশ হতে চায় না। এরপর সে সুলিকে জানায় যে তারা গতকাল হেলিক নামক যে ইনফেক্টেড ব্যক্তিটিকে দেখেছে, সেই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম মুরাদ ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর তখনই তার বন্ধু অস্কার তার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছে। সেই এক্সপেরিমেন্টের সময়ে সে তার ওয়াইফকে ইনফেক্টেড করে দিয়েছিল, অর্থাৎ আজলানের ওয়াইফ ছিল। তবে সেই এক্সপেরিমেন্টের প্রভাবে তার ওয়াইফ এত বেশি ইনফেক্টেড হয়ে যায় যে সে কথা বলতে বলতে তার মাথায় প্রেসার সৃষ্টি হয়ে মারা যায়। এজন্য আজলান আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারেনি। তাই সে কোনোভাবেই চায় না যে তার আর কোনো কাছের মানুষ হারিয়ে যাক। এসব শুনে সুলিও আজলানের পরিস্থিতি বুঝতে পারে। সে তখন আজলানকে ভরসা দেয় এবং বলে সবকিছুর উঠে মানবতা। যদি তার মাধ্যমে কোনো ভ্যাকসিন তৈরি হয়ে যায় তাহলে কতগুলো মানুষের জীবন বেঁচে যাবে সে ভাবতে পারছে। এবার আজলান যখন সেখান থেকে বাইরে বের হয় তখন সে রেস্ট্রিক্টেড এরিয়া 6 এর প্রত্যেকটি জায়গাতে তার মায়ের পোস্টার দেখতে পায়। অর্থাৎ এখন গভর্নমেন্ট তার মাকে খুঁজছে, আর তার মা এখন এই এরিয়াতেই রয়েছে। তাই আজলান তার মাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। অন্যদিকে অ্যান্টন সেই পাত্রটি খুঁজে পায়, যেই পাত্রে থাকা কিছু কাগজপত্র আজলানের মা লুকোতে চাইছিল। তো অ্যান্টন তখন সেই কাগজগুলোর মাধ্যমে এরিফের ব্যাপারে জানতে পারে। আর সে তখন সোজা এরিফের কাছে চলে যায়। আর সে এরিফকে বলে আজলানের কাছে তার একটি মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। তবে এর বিনিময়ে এরিফ তার কাছে একটি জিনিস চায়। সে একটি পুরাতন স্টেশনের ভাইরাস কন্ট্রোল এজেন্সির টিম মেম্বারদের ডিটেলস চায়, কারণ সেই টিমেরই কিছু লোক তার গার্লফ্রেন্ডকে অ্যাবিউজ করেছে। তাই সে প্রতিশোধ নিতে চায়। অ্যান্টন তখন তাকে সেই লিস্ট দিয়ে দেয়। আর এরিফ তখন আজলানের কাছে অ্যান্টনের চিঠিটি পৌঁছে দেয়, যেখানে অ্যান্টন আজলানকে একটি জায়গাতে তার সঙ্গে দেখা করতে বলেছে। চিঠিটি পড়ে আজলান বুঝতে পারে যে সেই রেড ক্রিসমাস ট্রিটি তার জন্য অ্যান্টনি রেখেছে। তো এবার আজলান তখন অ্যান্টনির সঙ্গে দেখা করতে চলে যায়। অ্যান্টন তখন আজলানকে জানায় যে নিশ্চয়ই সে এখন তার মাকে নিয়ে চিন্তা করছে, তবে তার মা এখন সুরক্ষিত আছে। কিন্তু এআই ডিপার্টমেন্টের উপর ভরসা করা যায় না, তারা যখন যা খুশি তাই করতে পারে। কিন্তু আজলানের কাছে ছিল আলাদা একটি প্ল্যান। তাই সে অ্যান্টনকে বলে যে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এরপর আজলান সোজা চলে আসে অস্কারের ল্যাবে। সে সেখান থেকে কিছু কেমিক্যাল এবং মেডিসিন নিয়ে নেয়। এরপর সে সোজা চলে যায় এআই এর অফিসে এবং সেখানে গিয়ে সে আত্মসমর্পণ করে। তবে এর পেছনেও তার একটি প্ল্যান ছিল, যাতে করে সে তার মাকে বাঁচাতে পারে। এবার আজলানকে একটি ইনভেস্টিগেশন রুমে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজলান তাদের কাছে পানি খেতে চায়, আর তাকে পানি দেওয়া হলে আজলান তখন পানির মধ্যে একটি টিস্যু ডুবিয়ে দেয়। আসলে আজলান যেহেতু আগেই সংস্থাতে কাজ করেছে, তাই সে এখানকার ভেন্টিলেশন সম্পর্কে জানে, যার ফলে দ্রুত সে তার নাক বন্ধ করে সেখানে সেই ভেন্টিলেশন চালু করে দেয়। ফলে সেখানে থাকা অফিসাররা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আজলান তখন দ্রুত তার মাকে খুঁজে বের করে, কারণ তার মাকে এআই লোকেরা এখানে বন্দি করে রেখেছিল। এরপর আজলান তার মাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হ্যান্সম্যান সেখানে এসে আজলানকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যান্টন এসে আজলানকে বাঁচিয়ে নেয়। তবে এতে করে এখানে অ্যান্টনের সবকিছু এক্সপোজ হয়ে যায় যে অ্যান্টন আজলানকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাই অফিসার ফাইজ তখন অ্যান্টনের উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে তার ওয়াইফ এবং বাচ্চার কাছে রেখে আসতে চায়, তাও আবার কানে কোনো হেডফোন ছাড়া, যাতে করে সেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তবে এমন সময় ফাইজকে আজলান ফোন দিয়ে বলে যে তাদের এআই এর একটি সিক্রেট প্ল্যান সম্পর্কে সে জানতে পেরেছে, আর তার কাছে তাদের পুরো সংস্থাকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান আছে। তাই সে যদি এই ব্যাপারে আরো কিছু জানতে চায় তাহলে সে যেন অ্যান্টনকে তার কাছে পাঠায়, তা না হলে তাদের মুখোশ সে সকলের সামনে এক্সপোজ করবে। এখন বাধ্য হয়ে ফাইজের অ্যান্টনকে ছেড়ে দিতে হয়। তবে অফিসার এখানে অ্যান্টনকে বলে যে অ্যান্টন যেন আজলানকে গিয়ে মেরে ফেলে। যদি সে এমনটা না করে তাহলে তার ওয়াইফ এবং বাচ্চা কিন্তু বাঁচবে না। এরপর সে অ্যান্টনকে আজলানের কাছে পাঠিয়ে দেয়। তবে তার কাছে আরো একটি প্ল্যান ছিল। সে তার আরেকটি টিমকে আজলান এবং অ্যান্টনের উপর নজর রাখতে বলে এবং বলে দেয় যে যদি তারা কোনো উল্টোপাল্টা কিছু দেখতে পায় তাহলে আজলান এবং অ্যান্টন দুজনকেই যেন তারা মেরে ফেলে। তো আজলান অ্যান্টনকে সেই পরিত্যক্ত বন্দরটিতে আসতে বলেছিল। এবার অ্যান্টনের সেখানে আসার পর অ্যান্টন বলে যে তার মনে হয় কেউ তাদের পিছু করছে, তাই তাদের সাবধান হয়ে যেতে হবে। কিন্তু আজলান বলে যে তার সমস্ত প্ল্যান রেডি আছে। ফাইজ তাকে যেটা করতে বলেছে অ্যান্টন যেন এখানে সেটাই করে, কারণ তাদের উপর নজর রাখা হচ্ছে। আজলান তখন অ্যান্টনকে সেখানকার একটি বাটন প্রেস করতে বলে, আর অ্যান্টন যখন এমনটা করে তখন তাদের শিপটি মুভ করতে শুরু করে। আর এমন সময় হেন্সম্যান এবং তার লোকেরা যখন সেখানে চলে আসে তখন তারা সেখানে আজলান এবং অ্যান্টনকে খুঁজে পায় না। তবে আজলান আরো বেশ কিছু লোকদেরকে ভাড়া করে এনেছিল,
যারা কিনা সেখানে থাকা এআই এর প্রত্যেকটি টিম মেম্বারকে বন্দী বানিয়ে ফেলে আর তাদের টিমের কন্ট্রোল তারা তাদের হাতে নিয়ে নেয়। এরপর আজলান অফিসার ফাইজকে ফোন দিয়ে বলে যে শহরের বিভিন্ন জায়গাতে যারা আন্দোলন করছে ফাইজ তাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে। আর এই পুরো বিষয়টি আজলান জানতে পেরেছে এবং তার কাছে প্রমাণ আছে। তাই ফাইজ যদি আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নেয় তাহলে সে তার কোনো ক্ষতি করবে না, আর না মেনে নিলে সে তার সমস্ত কুকর্ম সকলের সামনে রিভিল করবে। তাই ফাইজ তখন তার কথা মানতে রাজি হয়ে যায়। কিন্তু সে তো আসলে অন্য প্ল্যান করছিল। সে তখন তার লোকদেরকে অ্যান্টনের ওয়াইফ এবং ছেলেকে মেরে ফেলতে বলে, কিন্তু তারা যেহেতু ইনফেক্টেড ছিল তাই ভয়ে সবাই তাদের কাছ থেকে দূরে থাকতো। তাই কেউ বুঝতেই পারেনি যে তারা যেখানে অ্যান্টনের ওয়াইফ এবং বাচ্চাকে বন্দী করে রেখেছে আজলান তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে গিয়েছে। অর্থাৎ এখন ফাইজের কাছে তারা দুজন বন্দী ছিল না, বরং তারা এখন রয়েছে অ্যান্টনের কাছে। এখন ফাইজের কাছে আর কোনো অপশন ছিল না। সে তখন তাদের দেশের প্রেসিডেন্টের কাছে গিয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। আর এর পেছনে সে বেশ কয়েকটি কারণ দেখায়। সে বলে যে যদি এখন গভর্নমেন্ট আন্দোলনকারীদের দাবি মেনে নেয় তাহলে দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যাবে আর তারা সবাইকে খুব সহজেই হাত করে ফেলতে পারবে। এরপর পরবর্তীতে তারা চাইলে তাদের নতুন প্ল্যান প্রয়োগ করতে পারবে। আপাতত তাদের দেশের উত্তপ্ত পরিস্থিতি থামানো দরকার, কারণ সামনে নির্বাচন আছে। এরপর সেদিন রাতের বেলা গভর্নমেন্ট সবার কাছে অ্যানাউন্সমেন্ট করে যে তারা সকলের দাবি মেনে নিয়েছে। তাই এখন তারা চাইলে একসঙ্গে প্রোটেস্ট করতে পারে, গভর্নমেন্ট তাদেরকে আর কোনো বাধা দেবে না। তাই সবাই তখন সেখানে সেলিব্রেট করতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে অনেকে বুঝতে পারছিল যে এটা আসলে গভর্নমেন্টের একটি প্ল্যান, তারা হয়তো তাদেরকে ট্র্যাপে ফেলতে চাইছে। আজলানের কাছে মনে হচ্ছিল যে গভর্নমেন্ট হয়তো সমস্ত আন্দোলনকারীকে এক জায়গাতে করে তারপর তাদেরকে মারতে চাইছে। কিন্তু সুলি এখানে গভর্নমেন্টের উপর ভরসা করে এবং পরের দিন তারা সবাই মিলে অনেক বড় একটি প্রোটেস্ট করতে চায়। যদি গভর্নমেন্ট তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারাই উল্টো গভর্নমেন্টের উপর হামলা করবে। তারা সবাই মিলে এই প্ল্যান নিয়ে প্রোটেস্ট করতে যাবে। এবার পরের দিন আন্দোলনকারীরা প্রোটেস্ট করতে বের হয়। তবে রাস্তার আশেপাশে এখন কোনো গভর্নমেন্টের লোকেরা ছিল না, যার ফলে তারা আজকে খুব সুন্দরভাবে তাদের প্রোটেস্ট কমপ্লিট করতে পারে। এবার আজলান ফোন দেয় অফিসার ফাইজকে। সে তাকে তার কথা রাখার জন্য ধন্যবাদ জানায়। তবে ফাইজ তখন আজলানকে বলে যে এআই এর যে সিক্রেট তথ্যগুলো সে পেয়েছে সেই সবকিছু সে যেন শর্ত মোতাবেক ফেরত দেয়। আজলান তখন তাকে একটি টাইম এবং লোকেশন বলে আর সেখানে সেই ইনফরমেশনগুলো নিয়ে যেতে বলে। অন্যদিকে প্রোটেস্টকারীরা গভর্নমেন্টকে আক্রমণের যে প্ল্যান করেছিল সেটা তারা আপাতত বন্ধ রাখে। কিন্তু সেই টিমের একজন লিডার ছিল, সে এখনো গভর্নমেন্টের উপর ভরসা করতে পারছে না। আর এমন সময় তার কাছে একটি ফোন আসে। তাকে ফোন করে বলা হয় তাদের মিশন বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু স্ট্যান্ড এমনটা করে না। সে তার টিমকে বলে যে তাদের মিশনটি এখনো চলমান আছে, তাই তাদেরকে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ফাইজ এখন নিজে প্রেসিডেন্ট হওয়ার প্ল্যান করছিল। আর আজকে একটি জায়গাতে গভর্নমেন্টের সমস্ত লোকদের একটি বড় মিটিং হওয়ার কথা ছিল। তো সেই মিটিং এর আগে ফাইজ তার টিমকে বলে যে গভর্নমেন্টের মিটিং হওয়া বিল্ডিং এ বোম সেট করতে। এই বলে সে সুযোগ বুঝে সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যে সেই বিল্ডিং এ বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। ফলে প্রেসিডেন্ট এবং দেশের বড় বড় পজিশনে যে সমস্ত মানুষেরা ছিল তারা সবাই সেখানেই মারা যায়। ফাইজ তখন সঙ্গে সঙ্গে একটি প্রেস কনফারেন্সে এসে বলে যে সেই বিল্ডিংটিতে টেররিস্ট অ্যাটাক হয়েছিল আর এটা কারা করেছে সেটা সে খুব দ্রুত খুঁজে বের করবে। এখন দেশের প্রেসিডেন্ট সহ বড় বড় পদের মানুষেরা মারা যাওয়ার ফলে দেশের সমস্ত পাওয়ার চলে আসে ফাইজের হাতে। ফাইজ তখন গোপনে গোপনে তার টিম বড় করতে থাকে। গভর্নমেন্টের যত সংস্থা ছিল সেই প্রত্যেকটি সংস্থাকে সে এআই এর অন্তর্ভুক্ত করে ফেলে। ফলে এখন তার এআই টিম অনেক বড় হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ফাইজ তার বিশাল বড় একটি টিমকে রেস্ট্রিক্টেড এরিয়া 6 এ পাঠিয়ে দেয়, যেখানে সমস্ত আন্দোলনকারীরা ছিল। আর সে তার টিমকে গণহারে সবাইকে গ্রেফতার করতে বলে। এদিকে আজলান এবং তার পুরো টিম এই খবরটি জানতে পেরে তারা তাদের টিমের সবাইকে ইনফর্ম করে দেয় এবং তারা নিজেরাও একটি জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে। তবে এমন সময় সুলির দ্বারা একটি জায়গাতে শব্দ হয়ে যায়, ফলে তাদেরকে ফাইজের একজন লোক দেখিয়ে ফেলছিল। কিন্তু এমন সময় এরিফ তাদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করে। তবে ফাইজের লোকেরা তখন এরিফকে গুলি করে দেয়। আজলান তখন কোনো মতে একটি গান নিয়ে ফাইজের লোকদেরকে ধাওয়া করতে শুরু করে। ফলে সবাই সেখান থেকে চলে যাওয়ার পর আজলান এবং তার কয়েকজন সঙ্গীরা মিলে এরিফকে সোজা হসপিটালে নিয়ে যায়। তবে ডক্টর জানায় যে এরিফের কন্ডিশন খুব একটা ভালো নয়, সে হয়তো আর বাঁচবে না। এটা শুনে আজলান অনেক ভয় পেয়ে যায়। সে তখন সাহায্যের জন্য অ্যান্টনকে ফোন দেয়। অ্যান্টন তখন দ্রুত সেখানে চলে আসে আর তাকে সেই হসপিটাল থেকে একটি স্পেশাল হসপিটালে নিয়ে যায়, যেটা একসময় এআই এর লোকেরা ব্যবহার করত। তাই এখানকার ফ্যাসিলিটি ভালো ছিল। যদিও এরিফের শরীর থেকে বুলেট বের করে নেওয়া হয়, কিন্তু তারপরেও এরিফের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। এরিফ বুঝতে পারে যে সে আর বাঁচবে না। তাই সে আজলানকে তার কাছে ডাকে আর সে আজলানকে বলে যে সে তার বাবার জন্য অনেক চিন্তিত। তাই সে চায় যে সে চলে যাওয়ার পর আজলান যেন তার বাবার চিকিৎসা করে। আর আজলানই এখন মানুষের জন্য একমাত্র ভরসা, সেই একমাত্র ইমিউন পার্সন যার মাধ্যমে ভ্যাকসিন তৈরি করা সম্ভব। তাই আজলান যেন নিজেকে সবসময় সুরক্ষিত রাখে। এরিফের কথা শুনে আজলান সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে ভ্যাকসিন তৈরির ব্যবস্থা করবে। এতে করে যদি তার উপর এক্সপেরিমেন্ট করলে সে মরেও যায় তাও তার কিছু যায় আসে না। এবার পরের দিন সকালে এরিফ মারা যায়। রেস্ট্রিক্টেড এরিয়া 6 এর সবাই তখন তার ফিনারেল করে। তবে অন্যদিকে পুরো শহরে একদম উত্তাল শুরু হয়ে গিয়েছিল। এদিকে আজলান তখন হেলিক নামক সেই ব্যক্তিটির কাছে চলে যায়, যে কিনা সর্বপ্রথম ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। সেই হেলিকে সেই জায়গা থেকে তার সঙ্গে করে নিয়ে আসে। আজলান তখন অ্যান্টনকে এক্সপেরিমেন্টের সবকিছু ব্যবস্থা করতে বলে। এদিকে ফাইজের এজেন্টে সবাই আজলানকেই খুঁজছিল, কিন্তু তাদেরকে ধরার আগেই আজলান কোনো মতে হেলিক এবং তার সঙ্গীদেরকে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে আজলান তার একজন সঙ্গীর মাধ্যমে তার সেই ডক্টর বন্ধু অস্কারকে খবর দিতে বলে, কারণ অস্কার এই এক্সপেরিমেন্টটি করতে পারবে। সেই লোকটি তখন আজলানদের জন্য একটি প্লেনের ব্যবস্থা করে দেয়। এদিকে আজলানকে খোঁজার জন্য ফাইজ নিজেই চলে এসেছিল, কারণ সে তো কোনোভাবেই চায় না যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাক। তবে আজলানের যে সঙ্গী ছিল সে ফাইজের বিষয়টি জানতে পারে, তাই সে আজলানের জন্য একটি বিমানের ব্যবস্থা করে ফেলে। আর এদিকে অ্যান্টন এক্সপেরিমেন্টের জন্য সবকিছু ব্যবস্থা করতে শুরু করে, যেটা সে তাদের শহর থেকে অনেক দূরের একটি জায়গাতে করেছিল।
যাতে করে এই এর কোনো টিভি তাদের সেই জায়গা সম্পর্কে জানতে না পারে। এদিকে আজলান সুলিকে নিয়ে সেই বিমানটির কাছে পৌঁছে যায়, আর তারা কোনো মতে বিমানে করে রওনা হয়ে যায়। আজলানের সঙ্গীরা তার কথা মতো বিমানে একটি ব্রডকাস্ট করার জন্য ডিভাইস রেখেছিল। আজলান তখন সেই ব্রডকাস্টটিকে অন করে, যেটা কিনা শহরের প্রত্যেকটি রেডিওতে সরাসরি শোনা যাচ্ছিল। আজলান এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, তোমাদের কারো আর কোনো ভয় নেই, খুব শীঘ্রই ভাইরাসের ভ্যাকসিন তৈরি হতে চলেছে। আজলান এখানে হেলিক নামক সেই ইনফেক্টেড মানুষটির কথাও বলে, যে কিনা সর্বপ্রথম ইনফেক্টেড হয়েছিল। তাকে এবং আজলানের বডিকে কাজে লাগিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভ্যাকসিন তৈরি করা সম্ভব, তাই প্রত্যেকটি ইনফেক্টেড মানুষই সুস্থ হয়ে যাবে। ফলে অফিসার ফাইজ চাইলেও তাদের উপর আর কোনো নিয়ন্ত্রণ চালাতে পারবে না। আজলান সবাইকে অফিসার ফাইজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলে, আর সে এখানে ফাইজের বিরুদ্ধে তার কাছে যে সমস্ত ইনফরমেশন ছিল সবকিছু শহরের মানুষকে জানিয়ে দেয়, যে কিভাবে ফাইজ রিসার্চ ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছিল। এমনকি সেদিন প্রেসিডেন্টের মিটিংয়ে বোমও সেই বিস্ফোরণ করেছিল, যাতে করে ভ্যাকসিন আবিষ্কার না হয়, আর সে শহরে তার রাজত্ব চালাতে পারে। এসব জানতে পেরে শুধুমাত্র রেস্ট্রিক্টেড এরিয়া 6 নয়, সমস্ত মানুষেরা ফাইজের উপর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। আর আজলান এবং সুলি ভাইরাস মুক্ত এক নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে তারা চলে যায় তাদের নতুন এক জীবনের উদ্দেশ্যে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।